ধন্যবাদ দেবাশিসকে। দেবাশিস কথাটা বলে গেছে যে আমাদের নাকি নতুন নতুন দাবি হচ্ছে, সেই নিয়ে গণমাধ্যমে বিভিন্ন রকম মিথ্যাচার করা হচ্ছে। আমাদের প্রথম থেকে যে 5টা দাবিতে লড়াই, এখনো সেই 5টা দাবিতেই লড়াই। এই যে প্রথম যে 5টা দাবি আমরা রেখেছিলাম, সেই দাবিগুলো ছিল আমাদের লক্ষ্য, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সিঁড়িগুলো, সেই সিঁড়িগুলো এক এক করে আমরা উন্মোচন করছি। আমরা ভেবেছিলাম এই 5টা দাবি, এই লক্ষ্যগুলো দিয়ে দিলে কর্তৃপক্ষ আমাদের জমি থেকে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারবে, কিন্তু আমরা পথে নেমে দেখলাম শাসক দল, কর্তৃপক্ষ তাদের জমিতে পাই নেই, তারা জমি থেকে বিচ্ছিন্ন। সেই জন্য তাদের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের মনে করিয়ে দিতে হচ্ছে সেই জন্য কিভাবে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারছি, সেই দাবিগুলো আমরা সামনে রাখছি। জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। আমাদের পরবর্তী বক্তা অনিকেত মাহাতো। নমস্কার। আজ অভয়ার ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে আমাদের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন আরজি করের বুক থেকে আমরা শুরু করেছিলাম, অতিবাহিত হতে হতে আজ 50তম দিনে এসে নেমে এসছে। যে জায়গাটা বলে শুরু করতে চাই, কাল 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস। বিদ্যাসাগর মহাশয়ের একটা কথাকে কোট করে কিছু কথা আপনাদের কাছে রাখতে চাই। যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করেন, সেই ব্যক্তি যদি দেশের হিত সাধনে সাধারণের সচেষ্ট ও যত্নবান হওয়া তাহার পরম ধর্ম ও তাহার জীবনের প্রধান কর্তব্য বলে আমরা মনে করি। তাহলে বিদ্যাসাগর মহাশয়ের এই কথাকে ধার করে যদি বলতে হয়, তাহলে আজকের আরজি করের জায়গা থেকে শুরু হওয়া যে আন্দোলন, আরজি কর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার পাক, সারা দেশ দিচ্ছে ডাক অভয়া বিচার পাক। এই জায়গাকে যদি আমরা আমাদের অন্তঃস্থলে রাখতে পারি, আমরা আমাদের বুকের গভীরতায় যদি রাখতে পারি, তাহলে সেই গভীরতা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ, আমাদের শিক্ষক, সিস্টার, নার্সিং পড়ুয়া, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ, রিক্সা পোলার থেকে শুরু করে উবের ড্রাইভার থেকে শুরু করে সমাজের সমস্ত স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনের পাশে থেকেছেন, আন্দোলনের সহমর্মিতা জানিয়েছেন, যে ঘটনা নৃশংস ঘটনা ঘটেছে তার সংবেদনশীলতা তার সূক্ষ্ম মনে যেভাবে আঘাত হেনে এনেছে, সেই জায়গা থেকে আপনারা যেভাবে পাশে থেকেছেন, এখনো থাকছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। ধন্যবাদ জানিয়ে আমি 2-3টে কথাই বলবো। অন্যান্য বক্তারা অপেক্ষা করছেন, তাদের কথা আমরা শুনতে চাই। যে আপনারা কি মনে করেন আমাদের এই আন্দোলনের পরবর্তী জায়গা সম্পর্কে এবং এখনো অবধি জায়গা সম্পর্কে? যেটুকু সাজেশন এসছে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী জায়গা শোনার জন্য আমি থাকছি। যে জায়গাটা আমরা পরিলক্ষিত করেছি, যে চেতনার জায়গা এবং যে জায়গাগুলো শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের দাবি ছিল এরকমটা নয়, ন্যায় বিচার পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের কেউ পাচ্ছে না। এই পাচ্ছে না বলেই তারা এই দাবির সাথে সম্পৃক্ত হয়েছেন। শুধুমাত্র 9 তারিখের ঘটনা, যে নৃশংস ঘটনা ঘটেছে, তারা এই সমাজের সমস্ত স্তরের জায়গাতে একটা সচেতনতার বার্তা খুলে দিয়েছে। এই যে সচেতনতার বার্তা মানুষের মনের কুসুমে অঙ্কুর হিসেবে উঠে এসেছে, এই সচেতনতাকে সমাজের সমস্ত স্তরের মানুষকে, আজকে যারা এখানে আছেন, শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে যেভাবে যে পেশার সাথে যুক্ত এবং আমাদের শিক্ষকরা যারা আছেন, এই জায়গাটা আমাদের প্রদীপ্ত কণ্ঠে জাগিয়ে রাখতে হবে। এই সলতে যেন কোনোভাবেই নিভে না যায়, তার প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে। আমরা আমাদের দিক থেকে কর্মসূচি নিচ্ছি, আমার সহযোদ্ধা দেবাদা রেখেছে আপনাদের কাছে, আপনারা সেই কর্মসূচি রাখবেন। কিন্তু আপনাদের পেশার জায়গায়, আপনাদের কাজের জায়গায় যেভাবে পারবেন, এই সচেতনতার যে অঙ্কুর এই আন্দোলন থেকে তৈরি হয়ে এসছে, সেই অঙ্কুর যেন কোনোভাবে বিনষ্ট না হয়, এই জায়গাটা আপনাদের কাছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমার অনুরোধ থাকলো। পাশাপাশি যেটা বলতে চাই, যে বর্তমান ঘটনা প্রবাহে এসে যে জায়গাটায় দাঁড়িয়েছে, সেখানে যেন মনে হচ্ছে যে জুনিয়র ডাক্তার আর বিচার চাইছে না, যেন একটা রাজনীতির ঘোলা জলে তারাও যেন মাছ ধরতে নেমেছে। তাহলে এই জায়গাটা অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার। অভয়ার বিচারের দাবি ছাড়া
জুনিয়র ডাক্তারদের কাছে যাওয়া পাওয়ার জায়গা আর অন্য কিছুই নয়। যদি মনে করেন যে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু কি, এই আন্দোলনের কেন্দ্রবিন্দু একটাই, অভয়ার বিচার। যদি মনে করেন এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে বাকি যে 4 দফা দাবি ছিল, সেই 4 দফা দাবিকে যথেষ্ট সচেষ্ট ভাবে আপনাদেরকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ রাখছি। কেন আমরা প্রিন্সিপালের পদত্যাগ চেয়েছিলাম, কেন আমরা ডিএমই ডিএসএইচ এর পদত্যাগ চেয়েছিলাম? এমনি যে রিকনস্ট্রাকশনের অর্ডার ছিল, সেই অর্ডার কার নির্দেশে ছিল? তাহলে অভয়ার বিচার যাতে না হয় তার জন্য যে এই সুপরিকল্পিত পরিচালনা করা হয়েছিল, তার জন্য থেকে আমরা দ্বিতীয় চতুর্থ দফার দাবি রেখেছি। আমরা কেন সিপির রেজিগনেশন চেয়েছি? এমনি চেয়েছি, আমাদের ইচ্ছে হয়েছে, মনে হয়েছে যে লালবাজারে গিয়ে আমরা সেখানে দিনরা যাপন করি, ঠান্ডায় বৃষ্টিতে আমরা ঘুরে বেড়াই, এই আমাদের উদ্দেশ্য ছিল? একদমই নয়। পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাতে চাই যেটা, যে এভিডেন্স গুলো টেম্পার হচ্ছে, সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে যেগুলো বাধা হয়ে আসছে, এই জায়গা থেকে যে এসআইটি তৈরি হয়েছিল রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, তাদের অপদার্থতার সুপ্রিম কোর্টেও ধ্বনিত হচ্ছে। তার অপদার্থতার কথা সংবাদ মাধ্যমের প্রতিটি পাতায় পাতায় আজকে আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে যদি আপনারা এই জায়গাটা পরিলক্ষিত হয়, তাহলে কিভাবে আপনারা বলতে পারেন অভয়ার বিচারের জায়গা থেকে এই দাবি কানেক্টেড নয়? তাহলে অবশ্যই অভয়ার বিচারের দাবির সাথেই সম্পর্কিত দাবি আপনাদের এই সমগ্র জনমানস থেকে এই দাবি উঠে এসেছে। চতুর্থ, আমরা কেন সিকিউরিটি চাইছি? আমরা কি মনে করি যে হসপিটালে 2টো পুলিশ অফিসার যদি বাড়ি দেওয়া হয় তাহলে জুনিয়র ডাক্তাররা সুরক্ষিত বোধ করবে? আমরা বারবার বলেছি কেন কর্মবিরতি করছি। আমরা কর্মবিরতির প্রশ্নে 2টো সুস্পষ্ট পয়েন্ট আপনাদের কাছে রেখেছিলাম। আজকে আবার সেটা মনে করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে পরিষ্কারভাবে যে এই ঘটনার মোটিভ কি ছিল। সেই মোটিভ যদি আমরা জানতে না পারি, তাহলে আমি আমার সহকর্মীকে কিভাবে বলতে পারি যে এই ক্যাম্পাস, এই জায়গা তার জন্য সুরক্ষিত? তাহলে সেটা যদি, সেই ঘটনা যতক্ষণ না সামনে আসছে, আমি কিভাবে বলতে পারি? তাহলে এইটা ভাবার কারণ নেই যে জুনিয়র ডাক্তাররা মানবিকতার জায়গা থেকে তাদের নমনীয়তা দেখিয়েছে। এই নমনীয়তা তাদের দুর্বলতা নয়। শাসকের কাছে এটা আমি পরিষ্কার করে দিতে চাই যে জুনিয়র ডাক্তারদের নমনীয়তা দুর্বলতা ভাববেন না। দ্বিতীয়ত, যে বা দোষী, কে দোষী? সিবিআই কোর্ট মনিটর, সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে সেই ইনভেস্টিগেশনের জায়গা থেকে যদি দোষীদের আমরা খুঁজে না পাই, আমরা কিভাবে বলতে পারি যে আমাদের ক্যাম্পাস সুরক্ষিত? আপনি সিআইএসএফ দিতে পারেন, আপনি নেভি আনতে পারেন, আর্মি নামতে পারেন, সারা আরজিকর থেকে মেডিকেল কলেজ সিকিউরিটিতে মুড়ে দিতে পারেন, কিন্তু আপনি কেন যে দোষী তাকে অ্যারেস্ট করছেন না? কেন তদন্ত প্রক্রিয়াকে আপনি বিলম্বিত করছেন? তাহলে এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাইছি। তাহলে এই জায়গা থেকে আমাদের আন্দোলনের শুরু, এই জায়গায় আমরা আছি। চতুর্থ এবং পঞ্চম যে দফা, আপনারা কিভাবে ভাবছেন? মাননীয় মুখ্যমন্ত্রী কাল বলছেন একটা আলোচনা সভায়, সেই জায়গায় তিনি রাখছেন যে জেএনএম কল্যাণীতে যে ঘটনা ঘটেছে এগুলো কি? তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কবিগুরুর কথা ধার করে বলতে হয়, ম্যাডাম, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, সমঘৃণা তার যেন বৃহত্তম দহন। তাহলে আমাদের নমনীয়তাকে দুর্বলতা যদি আপনি মনে করেন, সেই মনে করাটা আপনার কাছে একটা ভুল বার্তা যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলে দিতে চাই, যে কর্মসূচি জুনিয়র ডাক্তার ফ্রন্ট নিয়েছে সেই কর্মসূচি তারা পালন করবে। তাদের মানবিক জায়গা থেকে আমরা যেন বন্যা ত্রাণের জন্য গিয়েছিলাম, যে মানবিক জায়গা থেকে আমরা এসেনশিয়াল সার্ভিস অন করেছিলাম, এই যে আমাদের নমনীয়তা, সেটা দুর্বলতা কখনোই ভাববেন না। আমরা বারবার যে কথাটা রাখতে চাইছি, যে কি ঘটেছিল সেই ঘটনার প্রশ্ন যেন সামনে আসে। আমাদের মিছিলের স্লোগান কি? আর কত সময় চাই, জবাব দাও সিবিআই। তাহলে আমরা বলছি যে কি সময়ের কি সমস্যা হচ্ছে আপনার? আপনি যদি মনেই করেন এভিডেন্স টেম্পার হয়ে আছে, তাহলে যারা এভিডেন্স টেম্পার করছে তাদেরকে ধরছেন না কেন? আপনি যদি মনেই করেন যে আপনি এভিডেন্স টেম্পারিং এর জন্য পারছেন না, তাহলে আপনি ছেড়ে দিন, আপনি স্বীকার করুন যে ঘটনা ঘটেছে আপনি তার বিচার দিতে পারবেন না। আজ মহামান্য সুপ্রিম কোর্টের কাছেও আমরা দেখতে পাচ্ছি যে বিচারের একটার পর একটা ডেট পেরিয়ে আছে। তাহলে একটার পর একটা ডেট যদি পেরিয়েই যেতে চান, তাহলে মানবিকতার জায়গা জুনিয়র ডাক্তাররা দেখিয়েছে, জুনিয়র ডাক্তাররা এই মানবিকতার জায়গা রাখবে। কিন্তু তাই শুধুমাত্র এই জুনিয়র ডাক্তারদের কাঁধে রেখে আপনারা যদি ভাবেন যে সমস্ত রকমের বৈতরণী আপনারা পেরোবেন, এই ধারণা আপনাদের ভুল। এই ধারণা সুপ্রিম কোর্ট থেকে সিবিআই, আমি সমস্ত জায়গার কাছে অত্যন্ত নম্রভাবে বলছি, একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে আমি বলছি, যদি আপনারা মনে করেন যে এটা আমাদের দুর্বলতা, এই দুর্বলতা কিন্তু নয়। এই কনভেনশনের জায়গা থেকে আমি ক্লিয়ার করে রাখতে চাই, এই নমনীয়তাকে দুর্বলতা ভাববেন না। পাশাপাশি আমি যেটা বলতে চাইছি যে আমাদের পশ্চিমবাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে যে থ্রেড কালচারের সংস্কৃতির জন্ম হয়েছে, এবং আমরা যখন বন্যা ত্রাণ, আমি আমার নিজের পার্সোনাল জায়গা থেকে দুটো কথা বলছি, সময় হয়তো শেষ হয়ে আসছে, সেই জায়গা থেকে দুটো কথা বলতে চাই। যখন বন্যা ত্রাণের জন্য মানুষের কাছে গেছি, তারাও আমাদের এই বিচারের জায়গাকে কানেক্ট করছে। কিভাবে?
তারা তাদের নিজস্ব জীবনযাত্রায় প্রতিনিয়ত কাজের জায়গাতে তারা এই থ্রেড কালচারকে প্রতিফলিত করে। শুধুমাত্র কলেজ ক্যাম্পাসে, মেডিকেল কলেজের ক্যাম্পাসে যে এই জায়গা তৈরি হয় এরকমটা নয়। তাহলে তারা তাদের কাজের ক্ষেত্র, তারা তাদের পেশার জায়গার ক্ষেত্র এই জায়গা পরিলক্ষিত হয়। সেই জায়গা থেকেই আজকে সাধারণ মানুষরা আমাদের সাথে থাকছেন, পাশে থাকছেন। আমি মনে করি এই আন্দোলন তাদের মধ্যে যে সচেতনতার বার্তা তৈরি করতে পেরেছে, সেই বার্তার ধারক শুরুটা হয়তো আমরা করেছি। আমি মনে করি যে এই ব্যাটন সমাজের সমগ্র স্তরের মানুষকে বহন করতে হবে। আমরা আমাদের আন্দোলনের পাশে থাকুন। আমাদের আন্দোলন সুনির্দিষ্ট যেমন কর্মসূচি নেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে, আমরা সেটা আপনাদের কাছে রাখবো। আমি বাকি বক্তাদেরকে যা সাজেশন সেটা আমরা অবশ্যই ভেবে দেখবো, অবশ্যই রাখবো সেই জায়গা। সেইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।